কলেজে উঠে আমিও একটা সময় আমার কাছে মনে হচ্ছিল আয় হায় কুয়া থেকে সাগরে এসে পড়ছি, এখন তো চারিদিকে কুলকিনারা পাচ্ছি না, বইতে কোন অংশটুকু পড়বো আর কোন অংশটুকু ছাড়বো এটাই তো বুঝি না। স্যার যখন পড়ায় তখন হয়তো বুঝি, বাট বই খুললে যা দেখে নতুন লাগে। তো এখন তুমি হতাশ হয়ে গেছো, তার জন্য পড়া হচ্ছে না, আবার পড়া হচ্ছে না দেখে হতাশ হয়ে যাচ্ছ। এই যে একটা দুষ্টু চক্রের মধ্যে তুমি যে ঘুরছো, আমি ইনশাল্লাহ তোমাদেরকে এই দুষ্ট চক্র থেকে বের হওয়ার কিছু উপায় বলে দিব। আসসালামু আলাইকুম কাচ্চা বাচ্চারা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এইচএসসি 26-এর জন্য এই ভিডিওটা তোমাদের জন্য আমি সহজ করে দিই, তুমি ভিডিওটা দেখবা নাকি স্কিপ করবা। আমরা কিছুদিন আগে কলেজে উঠছি, তাই না? এবং কলেজ ওঠার পরে নানান প্রবলেম ফেস করছি। ঠিক মতো পড়াশোনা হচ্ছে না, 9-10 যেরকম পড়ার একটা ফ্লো ছিল সেই ফ্লোটা এখন আর আসছে না। 9-10 একটাই বই ছিল এবং স্যার একটাই বই পড়াতেন, ওই বইটাই বাসায় গিয়ে পড়তাম, লাইন বাই লাইন মিলে যেত, সেখান থেকে পরীক্ষা আসতো। এবং শেষের দিকে তো আমার একটা চ্যাপ্টার রিভিশন দিতে খুব অল্প সময় লাগতো। এখন কোন বইটা যে পড়বো, অমুক ভাইয়া বলে এই বই পড়লে বুয়েটে আসে, অমুক ভাইয়া বলে এই বই পড়লে নাকি মেডিকেলে আসে, ওই বই পড়লে নাকি ঢাবিতে চান্স নিশ্চিত। সো বইটাই তুমি পড়তে পারছো না, বইতে কি লেখা আছে, বই পড়তে গেলে হতাশ হয়ে যাচ্ছ। এবং থাকে না যে একটা কনফিডেন্স থাকে, নিজের একটা স্যাটিসফ্যাকশন থাকে, সেগুলো এখন আসছে না। সোজা কথা বলি, এতদিন হয়ে গেলেও আমরা যারা পরিপূর্ণভাবে পড়াশোনার মধ্যে ঢুকতে পারিনি, এই ভিডিওটা তোমার জন্য। এবং আমি আশা করি তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো, তাহলে আমি তোমাদের খুব সুন্দর একটা কম্প্রিহেন্সিভ সমাধান দিতে পারবো যে এই সমস্যা থেকে তুমি কিভাবে উতরাবা। বিশ্বাস করো, তোমার মতো আমিও সমস্যাগুলো ফেস করছিলাম। কলেজে উঠে আমিও একটা সময় আমার কাছে মনে হচ্ছিল আয় হায় কুয়া থেকে সাগরে এসে পড়ছি, এখন তো চারিদিকে কুলকিনারা পাচ্ছি না। এই হতাশাগুলো এই স্টেজে 90% স্টুডেন্টের আসে। আমি যেভাবে নিজেকে সমাধানের দিকে নিয়ে গেছিলাম সেরকম কিছু সমাধান তোমাদেরকে দিব। তো তোমাদের সমস্যাগুলো আমি একটু বলি। নাম্বার 1, তুমি এসএসসি শেষের দিকে, মানে ভর্তি পরীক্ষা বলি বা এসএসসি পরীক্ষা বলি, ওর আগে যখন পড়াশোনা করতাম ম্যাক্সিমাম টপিক কিন্তু তোমার একেবারে নিট অ্যান্ড ক্লিন অবস্থায় ছিল। তখন একটা চ্যাপ্টার বলি বা একটা বই বলি রিভিশন দিতে খুব কম সময় লাগতো। যখনই তুমি নতুন একটা বই ধরছো, নতুন একটা ফেজে আসছো, তখনই সব কিছু আবার নতুন করে শুরু হয়েছে। তো তোমার সাবকনশিয়াস মাইন্ডে ওরকম একটা এক্সপেকটেশন রয়ে গেছে যে আমি বই পড়বো আর পারবো। সেটা কিন্তু এখন আর হচ্ছে না। 9-10 এবং ইন্টারের মধ্যে সব থেকে বড় সমস্যা হয় বই নিয়ে। ভাই ওখানে একটাই বই ছিল, সারা দেশের সব স্টুডেন্ট একটাই বই পড়তো, স্যাররা একটাই বই পড়াতেন, ওই একটা বই থেকে আসতো এবং লাইন বাই লাইন ধরে মিলে যেত। দেখো তো তোমাদের মধ্যে এই সমস্যা হচ্ছে কিনা, যে বইতে কোন অংশটুকু পড়বো আর কোন অংশটুকু ছাড়বো এটাই তো বুঝি না। স্যার যখন পড়ায় তখন হয়তো বুঝি, বাট বই খুললে যা দেখে নতুন লাগে। এরকম সমস্যা অনেকেরই হচ্ছে। তো ভাই ফিজিক্স আমি ফিজিক্সে তো কেতাব স্যারের বই নাই, ফিজিক্সে আমি ইসাক স্যারের বই পড়বো না, তপন স্যারের বই পড়বো না, সেলু স্যারের বই পড়বো, কেমিস্ট্রি হাজারি স্যার পড়বো না, কবির স্যার পড়বো, এই নিয়েই আসলে আমরা চিন্তায় পড়ে গেছি। সেই সমস্যা অনেকেরই হচ্ছে। আবার অনেকে স্কুলে থাকতে পড়তা, যখন এসএসসি পরীক্ষা হয়ে গেল তখন একটা গ্যাপ তৈরি হয়েছে, একটা ছুটিতে তুমি ছিলা, সেই ছুটি তোমার এখনো আসলে শেষ হয় না, তুমি এখনো সাবকনশিয়াসলি সেই ছুটির মধ্যে আছো। মানে তোমার মধ্যে একটা স্থিতি জড়তা চলে আসছে। সেই ছুটি শেষ হলো, কলেজ শুরু হবে, এর মধ্যে আন্দোলন হইলো, সরকার পরিবর্তন হইলো, বন্যা আসলো, এই নানান কারণে যে তোমার পড়াশোনা করার কথা ছিল তুমি পড়াশোনা থেকে দূরে সরে গেছো। সো মাঝখানে অনেক অ্যাডিকশন তোমার মধ্যে আসছে। ফোন অ্যাডিকশন হতে পারে, নারী পুরুষ অ্যাডিকশন হতে পারে, তোমার গেমিং অ্যাডিকশন হতে পারে, স্ক্রলিং করা অ্যাডিকশন হতে পারে, আড্ডাবাজি করা অ্যাডিকশন হতে পারে, মাঝখান দিয়ে পড়াশোনার অ্যাডিকশনটা দূরে চলে গেছে। তো এখন তুমি হতাশ হয়ে গেছো, তার জন্য পড়া হচ্ছে না, আবার পড়া হচ্ছে না দেখে হতাশ হয়ে যাচ্ছ। এই যে একটা দুষ্টু চক্রের মধ্যে তুমি যে ঘুরছো, আমি ইনশাল্লাহ তোমাদেরকে এই দুষ্ট চক্র থেকে বের হওয়ার কিছু উপায় বলে দিব। আমি তোমাদেরকে সমাধান দিচ্ছি। সমাধানটা হচ্ছে CCC। প্রথম সিটা হচ্ছে কনফিডেন্স। আসলে তোমার এই কনফিডেন্সটা এখন আর নাই অনেকের ক্ষেত্রেই। কে তাছে এরকম একটু কমেন্ট করো তো যে কনফিডেন্সটা পাচ্ছ না, আত্মবিশ্বাস পাচ্ছ না। সো আত্মবিশ্বাসটা দরকার বা বিশ্বাসটা দরকার নিজের উপরে এবং স্রষ্টার উপরে। তুমি এসএসসি পরীক্ষা পাশ করে আসছো, অনেকে জিপিএ 5 পেয়েছো, জিপিএ 4 পেয়েছো, 4.5 পেয়েছো। কেন? তুমি ভালো দেখেই তুমি পেয়েছো। তুমি যদি ওইখানে ভালো পেতে পারো, তুমি এখানেও পারবা। সো নিজের উপর এই বিশ্বাসটা রাখো যে তুমি পারবা, তোমার দ্বারা সম্ভব। তুমি যদি এই বিশ্বাসটা না রাখো, তোমাকে শাওন ভাইয়াকে গুলায় খাওয়াই দিলেও লাভ নাই, তুমি আসলেই পারবা না। তো আমি সবাইকে বলবো এই বিশ্বাসটা নিজের উপরে রাখো, আর স্রষ্টার উপরে বিশ্বাস রাখো যে স্রষ্টা কোনো জিনিস, ধরো কেউ একটা জিনিস কোনো কিছু চাচ্ছে এবং তার জন্য সে সর্বোচ্চ চেষ্টা করছে, স্রষ্টা কখনোই তাকে খালি হাতে ফেরান না। সো তোমাকেও উনি খালি হাতে ফেরাবেন না। সো এই কনফিডেন্সটা আসলে দরকার, সেলফ কনফিডেন্স, স্রষ্টার প্রতি কনফিডেন্স। তুমি চেষ্টা করলে পারবা, পরিশ্রম করলে তুমি পারবা। এগুলো আসলে আমাদের পরিশ্রম করার স্পৃহা বাড়ায়, আমাদের হতাশা একটু হলেও কমে যায়। আর মনে রাখবা, জীবনে কোনো কিছুই শর্টকাটে আসে না, শর্টকাটে কেউ সফল হয় না। তোমাকে যদি আমি এখানে বলি যে ভাইয়া আরে কলেজে ভালো করা তো খুব সহজ, তোমার এইচএসসি অ্যাডমিশন তো চোখের পলকে পার হয়ে যাবে, কোনো ব্যাপার না, হয়ে যাবে 1 মাস 2 মাস,
তাইলে আমি তোমাকে মিথ্যা কথা বলছি? ভাই, শর্টকাটে কেউ সফল হয় না, শর্টকাটে সফল হওয়া যায় না, তোমাকে এর জন্য মেহনত করতে হবে। সো এই কনফিডেন্সটা থাকা দরকার, তুমি চেষ্টা করলে পারবা, তোমার দ্বারা চেষ্টা করা পসিবল, আর চেষ্টা করলে কেউ খালি হাতে ফেরে না, এই বিশ্বাসটুকু তোমার মধ্যে রাখতে হবে। নাম্বার 2, তোমার দরকার কনসিস্টেন্সি। আচ্ছা দেখো তো, তুমি আসলে এই অবস্থায় কেন আসছো? তুমি যদি 1%ও পিছায় পড়ে থাকো, সেটাও তুমি আসলে কনসিস্টেন্সির জন্য পিছায় পড়ে আছো। তোমাদের যখন এসএসসি পরীক্ষা হইলো তার 1 মাস আগে দেখো তো মনে হয়েছিল কিনা যে আচ্ছা শুরু থেকে আমি যদি 9 থেকে আর কি রেগুলার 3 ঘন্টা 4 ঘন্টা করে পড়তাম, তাইলে এসএসসি পরীক্ষার আগে আমার পুরো বই পুরো শরবত বানায় খাওয়া হয়ে যেত। কিন্তু তুমি পড়ো নাই, কারণ তোমার মধ্যে কনসিস্টেন্সি ছিল না। বিশ্বাস করো ভাই, মানুষ যারা আগায় তারা একদিনে আগায় না, যারা পেছায় তারা কিন্তু একদিনে পেছায় না। ধরো একটা ছেলে স্মোকার হচ্ছে, চেইন স্মোকার হচ্ছে, এখন সে যদি আসলেই টের পেতো যে আমি গুল্লায় যাচ্ছি, সে কিন্তু কখনো চেইন স্মোকার হতো না। বা কোনো ফ্যামিলির ছেলে যখন বকে যাচ্ছে, ফ্যামিলি যদি টের পেতো তার ছেলে আসলেই বকে যাচ্ছে, তাহলে সে আসলে বকে যেত না, কারণ এই জিনিসটা একদিনে হয়নি। সো তুমি যদি পেছাও, সেটা তুমি একদিনে পেছাচ্ছ না। তুমি এই যে আজকে পড়ছো না, কালকে পড়ছো না, পরের দিন পড়ছো না, তারপরের দিন পড়ছো না, শুক্রবার থেকে পড়বো, 1 তারিখ থেকে পড়বো, 12টা থেকে পড়বো, ওকে 7:45 বাজে 8টা থেকে পড়বো, এইটার জন্যই তুমি আসলে পেছায় যাচ্ছ। সো কনসিস্টেন্সি হচ্ছে ম্যাজিক। অনেক বেশি একদিন পড়ে 2 দিন না পড়ার থেকে রেগুলার একটা নির্দিষ্ট টাইম পড়া ভালো। তোমাদের অনেকে মনে হতে পারে ভাই কতক্ষণ পড়বো, এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, বাট আমি বলবো এই সময় নিজের পড়ার টেবিলে অন্তত 4-5 ঘন্টা সময় দেওয়া উচিত। তুমি অনলাইনে ক্লাস করবা, অফলাইনে ক্লাস করবা, যাওয়া আসা বাইরেও 4 থেকে 5 ঘন্টা সময় এখন পড়ার টেবিলে অবশ্যই তোমাকে দিতে হবে, এবং এটা প্রতিদিন দিতে হবে, প্রতি উইকে দিতে হবে। হ্যাঁ, তুমি 2 সপ্তাহ পড়ার পরে একদিন ব্রেক নাও, তোমাকে কেউ না করছে না। সেই ব্রেকটাও মানে তোমার ধান্দা যেন হচ্ছে পড়াশোনা হয়, তোমার ধ্যান যেন পড়াশোনাকে ঘিরে হয়, এই জিনিসটুকু তোমার মাথায় রাখতে হবে। তো আমি তোমাকে নিজেকে প্রশ্ন করতে বলছি, তুমি যে পেছায় আছো, তুমি যে হতাশ আছো, তার পেছনে মেইনলি দায়ী কিন্তু এই কনসিস্টেন্সি। তুমি যদি যেদিন তোমার কলেজ শুরু হয়েছে বা যেদিন তোমার এসএসসি পরীক্ষা হয়ে গেছে, তুমি যদি সেই দিন থেকে ঠিকঠাক মতো পড়তা, তোমার আজকে এই অবস্থাটা হতো না আসলে। এরপরের ট্রিপল সি বলছি তো, একটা হচ্ছে কনফিডেন্স, একটা হচ্ছে কনসিস্টেন্সি, আরেকটা হচ্ছে কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ। কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ বলতে বোঝে সামষ্টিক অ্যাপ্রোচ। সামষ্টিক অ্যাপ্রোচ মানে হচ্ছে, দেখো তুমি এখন শাওন ভাইয়ের এই ভিডিওটা দেখে তুমি হয়তো পড়াশোনা শুরু করছো, তো পড়াশোনা করতে হবে কিভাবে? প্রথমত তোমাকে রেগুলার যে পড়াশোনা আছে, মানে তোমার বাকি বন্ধুরা যারা শুরু থেকে পড়াশোনা করছে তাদের সাথে সাথে তো আগাতেই হবে, এবং ওদের সাথে পেছনে যে অংশটুকু ছিল, তোমার যে গ্যাপ হয়ে গেছে, সেই গ্যাপটুকু তোমাকে পূরণ করতে হবে। এখন এখানে কিছু কথা তোমাদেরকে বলি। তার মানে ভাই তোমার একসঙ্গে 2টা কাজ করতে হবে। একটা হচ্ছে রানিং পড়াশোনাটা করতে হবে, নাম্বার 2 যে গ্যাপটা তুমি রেখে আসছো সেই গ্যাপটা পূরণ করতে হবে। তোমরা অনেকেই চিন্তা করো যে আচ্ছা ঠিক আছে ভাই, আমি রানিংটা পড়বো না, যে গ্যাপটা পূরণ করে আসছে সেইটা ঝটপট পূরণ করব, ওইটা শেষ হওয়ার পরে দেন রানিং পড়াতে আসবো। না, এভাবে করলে তুমি কখনই আসলে শেষ করতে পারবা না, কারণ এখন যেটা রানিং সেটা 2 মাস পরে আবার তোমার জমে যাবে, ওই 2 মাস পরেরটা আবার তার 2 মাস পরে জমে যাবে। তো তুমি আসলে পেছনেই পড়ে থাকছো, আমি চাই না তুমি পেছনে পড়ে থাকো। সো তোমার রেগুলার পড়াশোনার সাথে সাথে পুরাতন পড়াশোনাগুলো করার দরকার। এখন যেমন তোমাকে একটা উদাহরণ দিই, ধরো তুমি শিক্ষতে ভর্তি হলা, শিক্ষতে এখন Q1 চলে, Q1 প্রায় শেষের অর্ধেকে আছে, বেশি অর্ধেক শেষ হয়ে গেছে। সো যদি এখন কোনো স্টুডেন্ট শিক্ষতে ভর্তি হয়, তার কাজ হচ্ছে শিক্ষতে এখন যে ক্লাসগুলো হয় সেই ক্লাসগুলো ঠিকঠাক মতো করা। এবং আমরা প্রতি ক্লাসের শেষে বলে দিই বই কিভাবে পড়বা, বই কতটুকু পড়বা। আমাদের প্রতি ক্লাস শেষে MCQ এক্সাম হয়, তোমাদের প্র্যাকটিস শিট দেওয়া হয়, তোমাদের উইকলি এক্সাম হয়, তোমাদের ফাইনাল এক্সাম হয়। এক্সামগুলো রেগুলার দেবা, যেগুলো হয় সেগুলো তো অবশ্যই রেগুলার দিতে হবে। এবং যেহেতু আগের সবগুলো ক্লাসের রেকর্ডগুলো এখন সবার আছে, তো সবাই যদি উইকে 3টা হোক, 4টা হোক, 5টা হোক, এরকম যদি রেকর্ড করে দেখে, তো রেকর্ড শুধু করলে হবে না, ওই রেকর্ড ক্লাসের মধ্যেই তো আমরা বলে দিছি যে বই কীভাবে পড়তে হয়। সো 3টা করে ক্লাস যদি বা 4টা করে ক্লাস যদি উইকে কেউ কমপ্লিট করে, তাতে কিন্তু তার 2টা জিনিসই হয়ে যাচ্ছে, রানিং চ্যাপ্টার হয়ে যাচ্ছে, তার পেছনের পড়াও হয়ে যাচ্ছে। এবং এটার জন্য অনলাইন এডুকেশন তোমার জন্য আসলে একটা ব্লেসিং। অফলাইনে আমাদের সমস্যা হয়, অফলাইনে ভাই রেকর্ড থাকে না, অথবা অফলাইনে সবসময় আমরা মনের মতো টিচার কোয়ালিটি পাই না, অথবা অফলাইনে কম্প্রিহেন্সিভ মানে ব্যাপক হারে সামষ্টিকভাবে ওই সার্ভিসটা আসলে পাওয়া যায় না। মানে ধরো ব্যাপারটা হচ্ছে এরকম, আমি পড়তে চাচ্ছি অমুক চ্যাপ্টার কিন্তু পড়াচ্ছি এই চ্যাপ্টার, সো এটার রেকর্ড আসলে পাওয়া যায় না। শিক্ষতে এই জন্য আমরা সবাইকে রেকর্ডগুলো দিয়ে দিই। এরপরে আসি আরেকটা জিনিস, যে তোমরা অনেকেই এখন ধরো আমার এই ভিডিও দেখার পরে সিরিয়াস হবা, এবং তোমরা যেহেতু সিরিয়াস, তোমার সাবকনশিয়াস মাইন্ডে নিজের উপর একটা এক্সপেকটেশন তৈরি হবে যে আমি সিরিয়াস হয়েই বোধহয় সব কিছু পারবো, মানে আমার যে বন্ধুরা শুরু থেকে সব কিছু পারতো আমি বোধহয় এখনই ওরকম সব কিছু পেরে যাব। না, তুমি যখনই আসলে এরকম এক্সপেকটেশন তোমার উপর রাখবা, তুমি তখনই হতাশ হয়ে যাবা। কেন হতাশ হবে জানো?
কারণ তুমি কিন্তু অলরেডি পিছায় আছো। সো তুমি যদি এখনই এক্সপেক্ট করো বাকিরা যেরকম পারে আমি সেরকম পারবো, হবে না। তুমি হতাশ হবা, কারণ তুমি তো সেরকম পারবা না, তোমার তো সেরকম পারার কথা না। সো তোমাকে আসলে ধৈর্য ধরতে হবে। কিরকম? তুমি 1 মাস যাবা, 1.5 মাস যাবা, তারপর দেখবা যে তুমি আগের ওই ফ্লোটা পাচ্ছ। ওই ফ্লোটা আনতে সময় লাগবে। এখন তুমি যদি একদিনেই তাল গাছ থেকে তাল পেড়ে সেই তাল থেকে পিঠা বানাই খেতে যাও, না, তোমাকে তো তাল গাছটা গ্রো করাইতে হবে, তোমাকে সেই তাল হতে দিতে হবে, সেই তাল পাকতে দিতে হবে, এই সময়টুকু তোমাকে দিতে হবে। এই সময়টুকু না দিলে কিন্তু হবে না। আর সবাইকে বলবো এখন অফলাইনে দৌড়াদৌড়ি একটু কমাই দাও, কারণ হচ্ছে ইন্টারমিডিয়েট লাইফ এত কনসিস্টেন্ট, এত কম সময়। মানে কি হয় আমি তোমাকে একটু বলবে, 9-10-এ তোমাকে একজন পড়ালো আর ইন্টারে তোমার একজন পড়ালো। 9-10-এ ভালো টিচার আর অ্যাভারেজ টিচার, এদের মধ্যে ডিফারেন্স খুবই কম। কেন কম জানো? 9-10-এ একটা টিচারের চ্যালেঞ্জ হচ্ছে একটা স্টুডেন্টকে সুন্দর মতো টপিকগুলো বুঝাই দেওয়া, সেই টপিকগুলো তাকে ভালো মতো প্র্যাকটিস করানো, সেটার উপরে পরীক্ষা নেওয়া, তাকে পড়া দেওয়া, তাকে পড়া নেওয়া। এবং এটা 2 বছরের জন্য যে মানে টপিকটা দেওয়া আছে সেটা খুবই ছোট। এই জন্য একজন অ্যাভারেজ মানের টিচারও তোমাকে অনেক ভালো মতো শেষ করে দিতে পারছিলেন। কিন্তু কলেজে শুধু পড়ালেই হয় না, কম্প্যাক্টভাবে পড়াইতে হয়। এখানে এত কম সময় 9-10 থেকে সময় তুমি প্রায় সেম পাচ্ছ 9-10-এর মতো, কিন্তু সিলেবাস হয়ে গেছে 4-5 গুণ। সো এইখানে একজন ভালো টিচার হতে গেলে শুধু তাকে যে টপিকগুলো বুঝাই দিলে হয় তা না, তাকে কম্প্যাক্টভাবে তাকে বুঝাই দিতে হয়। সো 9-10-এর সাথে ইন্টারমিডিয়েটের এখানে একটা ডিফারেন্স আছে। এরপরে আসি বইয়ের ব্যাপারগুলো। কোন বইটা পড়বো, বইটা কিভাবে পড়বো, যে সমস্যাগুলো তোমরা ফেস করছিলা, এর জন্য তোমার একজন দরকার খুবই এক্সপিরিয়েন্সড মেন্টর, যে তোমাকে বলে দিবে যে কোন বইটা পড়তে হবে, কোন বইটা পড়তে হবে না, বইয়ের কোন অংশটুকু পড়তে হবে। শিখতে আমরা প্রতিটা ক্লাস শেষেই, আমি বিশেষ করে প্রতিটা ক্লাস শেষে একটা স্টুডেন্টকে বলে দিই আসলে যে এইখানে তোমাকে এইটুকু পড়তে হবে, বইয়ের এইটুকু তুমি না পড়লেও হবে, আজকে ক্লাসের পরে কোনো বই পড়ার দরকার নেই, আজকে ক্লাসের পরে এত অংশটুকু বই পড়বা। কারণ এইভাবে যদি বলে দেওয়া না হয়, একটা স্টুডেন্ট আসলে বুঝতে পারে না যে সে কোন অংশটুকু পড়বে, কোনটুকু পড়বে না, কোন ক্লাসের পরে বই পড়া উচিত, কোন ক্লাসের পরে বই পড়া উচিত না। সেটা তো আমরা জানি, কারণ আমরা অনেক দিন দিয়ে পড়াই। বাট একটা স্টুডেন্ট তো নতুন, সে তো এই জিনিসটা বুঝবেন না। এরপরে কিছু কাহিনী আছে যে তুমি যখন অফলাইনে তুমি পরীক্ষা দিচ্ছ, তুমি অফলাইনে করছো, বাট একটা সময় তুমি তো সেগুলো ভুলে যাবা, তাই না? সো আমার হাতে তো শুধু নোটগুলো থাকে। কিন্তু অনলাইনে এটা মানে এমন না যে তোমার গ্যাপ রয়ে গেছে দেখে তুমি রিভিশন দিবা, তা না। যে পড়ছে, যে সব কিছু পারছিল তখন, তারও না একটা সময় গিয়ে রিভিশন দেওয়াতে হয়, রিভিশন দিতে হয়। কারণ সে তো সব কিছু মনে রাখবে না, সে তো সব কিছু মনে থাকবে না, সেটাই স্বাভাবিক। সো এই জন্য রেকর্ড ক্লাসগুলো তোমাদের জন্য ব্লেসিংস হিসাবে কাজ করে। রেকর্ড ক্লাসগুলো তোমাদের কাছে সবার কাছে আছে। রেকর্ড ক্লাসগুলো দেখে তুমি পুরাতন পড়াগুলো রিভিশন দিলা, যদি ভুলে গিয়ে থাকো আসলে। এরপর আসি, তুমি যখন অফলাইনে পড়ছো আর তুমি যখন অনলাইনে পড়ছো, সেখানেও কিছু ডিফারেন্স আছে। আমরা অনেকে একজন টিচারের কাছে ফিজিক্স পড়ি, একজন টিচারের কাছে কেমিস্ট্রি পড়ি। এখন দেখো তুমি কিন্তু পিছায় আসো। ধরো তুমি ফিজিক্স এখন কোনো একটা টিচারের কাছে পড়ছো, যে ঠিক আছে আমি আগামী 1 মাস ফিজিক্সের উপরে অনেক জোর দিব। তুমি কিন্তু ভাই বাংলা, ইংরেজি, আইসিটি, কেমিস্ট্রি এগুলোতে পিছায় যাবা। কম্প্রিহেন্সিভ মানে ব্যাপক, কম্প্রিহেন্সিভ মানে সামষ্টিক। তো তোমাকে সামষ্টিকভাবে নিজেকে তৈরি করতে হবে। সো এই জন্যই আসলে হইতেছে, তুমি যদি এখন একটা সাবজেক্টের উপরে গুরুত্ব দাও, ভাই কখন যে তুমি বাকিগুলোতে পিছায় যাবা তুমি নিজেও জানো না। অথবা ধরো তুমি ম্যাথ একটা টিচার বাসায় রাখলা, যে ঠিক আছে আগামী 2 মাস ম্যাথ টিচারের কাছে পড়বো, সে আমাকে ভালো মতো ম্যাথে প্রো বানাই দিবে। সেটা স্কুলে সম্ভব ছিল, 2 মাস সময় এক্সপেরিমেন্ট করে দেখে তারপরে কামব্যাক করা সম্ভব ছিল। এখন সেটা করা কিন্তু বেশ টাফ। এই জন্য শিখতে আসলে তোমাদের সবগুলো সাবজেক্টই পড়ানো হয়। বাংলা বলি, ইংরেজি বলি, আইসিটি বলি, ফিজিক্স বলি, কেমিস্ট্রি বলি, ম্যাথ বলি, মানে যাই আছে সবই পড়ানো হয়। সো তুমি যদি শিখর মতো কোনো প্ল্যাটফর্মে থাকো, তাহলে তোমাকে আসলে ভাবতে হচ্ছে না যে এইটাতে আগায় রাখবো নাকি ওইটাতে আগায় রাখবো নাকি ওটাতে আগায় রাখবো। সো এই কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ যেটা, কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট যেটা, সেটা শিখো তোমাকে খুব ভালো মতো দিচ্ছে। আর আমরা এই জন্য আসলে বিভিন্ন কোয়ার্টারে ভাগ করি। তোমাদের মোট 5টা কোয়ার্টার হবে, প্রতিটা কোয়ার্টারের সিলেবাস আলাদা, প্রতিটা কোয়ার্টারের জন্য পরীক্ষা আলাদা হবে, প্রতিটা কোয়ার্টারের পড়াশোনা আলাদা। সো আমরা এই জন্যই এই জিনিসটা বিশ্বাস করি। এবং তোমার যদি এমন হয় যে কলেজের সিলেবাসের সাথে ধরো শিখর সিলেবাস মিলছে না, কোনো সমস্যা নেই, আমরা প্রতিটা চ্যাপ্টারের আর্কাইভ ক্লাস দিচ্ছি, অ্যানিমেটেড লেসন দিচ্ছি। তাহলে সোজা কথা বলি ভাইয়া, তোমার যদি বিন্দুমাত্র মনে হয় আমি পিছায় আসছি, আমার একটু আগানো দরকার, তাহলে তুমি 3টা জিনিস মনে রাখো, সেটা শিখতে ভর্তি হও অথবা অন্য কোথাও পড়ো। নাম্বার 1 কনফিডেন্সটুকু রাখবা নিজের উপর, স্রষ্টার উপরে। নাম্বার 2 কনসিস্টেন্সি রাখবা, মানে ধারাবাহিক থাকতে হবে। নাম্বার 3 হতেছে কম্প্যাক্ট অথবা কম্প্রিহেন্সিভ একটা অ্যাপ্রোচ দরকার। সো এই আমি জানি যে আমার এই কথাগুলো একটু হলেও তোমাকে হয়তো হেল্প করছে যারা পিছায় আসো। যদি তোমাকে একটু হলেও হেল্প করে, তোমার কাছে আমার একটা আবদার আছে, এই ভিডিওটা তুমি অন্তত তোমার 3টা বন্ধুকে রেকমেন্ড করো। কারণ একটা ভালো কাজ যত বেশি মানুষ একসঙ্গে করে,
একটা ভালো কথা যত বেশি মানুষ একসঙ্গে বলে, সেই কথার গুরুত্ব বলি, সেই কথার তাৎপর্য বলি, সেটা বাড়ে। সো আমি চাই এই কথাগুলো যত বেশি সংখ্যক স্টুডেন্টের কাছে পৌঁছে যাবে, আমার উদ্দেশ্য তত বেশি সফল হবে। এবং তুমিও আসলে তার একটু উপকার করছো, কারণ কখন কার মুখ দিয়ে আল্লাহ কার সমাধানটা বের করে দেয় এটা কেউ জানে না। এই জন্য বলা হয় মাশওয়ারা করা সুন্নাত। সো সবাই ভালো থাকবা, সবাই কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচটা নিবা, সবাই নিজের আত্মবিশ্বাস রাখবা, আত্মবিশ্বাস রেখে সামনে আগাবা, ভালো কিছু হবে। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে এই ভিডিওর কমেন্টে জানিয়ে দিও, আমি চেষ্টা করব আমি পার্সোনালি এই ভিডিওর কমেন্টে গিয়ে তোমাদের রিপ্লাইগুলো দেওয়ার। তো ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ সবাই।